হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে 1st অফ অগাস্ট, আর এখন বাজে 11:15। এটাও কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ যেরকম করি, মানে কাজকর্ম দেখাই, সেটা নয়। জাস্ট এমনি একটু আজকে ভাবলাম যে গল্প আড্ডার মধ্যেই রাখছি। আর গতকাল 31 জুলাই আমি কোনো ব্লগ শ্যুট করিনি। কালকে আমার ঠিক মন মেজাজ ভালো ছিল না, আমি একটু ডিস্টার্ব ছিলাম, কেননা কালকে আমার বাচ্চাদের জন্মদিন ছিল। তো আজকে মানে এই বছরটা 31 জুলাইটা আমি একদমই একা। যে দুজনকে পৃথিবীতে এনেছিলাম সেই দুজনের কেউই কালকে আমার কাছে ছিল না। তো সেটা আমার জন্যে ভীষণই কষ্টদায়ক ছিল, খুবই ডিস্টার্বিং। তো সবই বুঝতে পারছি যে তারা ভালো আছে, তারা অন্য একটা জায়গায় রয়েছে এবং তারা মানে জব করছে, ওয়েল এস্টাবলিশড দুজনেই। কিন্তু তাও দেখো, মায়ের মন তো জন্মদিনের দিন খুব ফাঁকা লাগছিল। আর মানসিকভাবে একদমই ইচ্ছে হচ্ছিল না যে ক্যামেরা নিয়ে ব্লগ করি হেসে হেসে, সেটা পুরোপুরি ফেক হয়ে যাবে, আর আমি ফেক ব্যাপারটা করতেও পারি না, মানে ওই এক্সপার্টিসটা আমার মধ্যে নেই। তো যে কারণে কালকে কিছুই করিনি, একদম পুরো মানে ল্যাদ খেয়ে বসেই ছিলাম। এবং তারপরে আমি মানে কিছুটা হলেও নিজেকে সামলাই এবং ভাবি যে চলো একটু বাইরে বেরোই, বেরোলে যদি মন মেজাজ ভালো হয়, কেননা ওদের মঙ্গল কামনা করে নিজেকে তো ভালো রাখতেই হবে। আমি যদি মানে বেশি ডিপ্রেসড হয়ে পড়ি, সেটা হয়তো ওদের জন্যও ভালো না। তাই জন্যে কালকে বিবনিতে গেছি, বিবনির কাজটা সেরেছি। আর কালকে রান্না বান্না করতেও একদম ইচ্ছে হচ্ছিল না, তাই জন্যে কি আর করব, দেখো দুপুরবেলা পেটে তো কিছু দিতেই হবে, তো তাই আউটসোর্স করেছি। তো সবই এইসব বন্ধুদের মানে উৎসাহে আর কি। তাদের পেছন থেকে একটা পুশ না থাকলে হয়তো সেটাও হতো না, ওই দুধ কর্নফ্লেক বা অন্য কিছু খেয়ে নিতাম। আর সেই আউটসোর্স যা করেছি সেটাও 50% খেয়েছি, পুরোটা খাইনি, আবার রেখে দিয়েছিলাম 50%। আজকে খাবো বলে আজকেও রান্নাবান্না আমি কিছুই করিনি, শুধু ম্যাগুরটা করেছি, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। তবে এখনও চেয়ার নিয়ে বসিনি বলে মহিলা ওইখানে বসে আছে। তো মানে খুবই কালকে একটা ডাল ডে ছিল আমার জন্যে, কেননা 23 বছর আগে যখন জন্ম দিয়েছিলাম তখন আজকের দিনটা তো আর জানতাম না যে এরকমও একটা দিন আসবে যেদিনকে আমি এক জায়গায় একা থাকবো এবং ওরা আর এক জায়গায় থাকবে। এগুলো তো কেউই জানতে পারে না, কিন্তু পরিস্থিতি বা সময় সেগুলো জানিয়ে দেয়। এবং আজকে মানে গতকাল আর কি, তাই খুব ফাঁকা লাগছিল। আর মন মেজাজ ভালো না থাকলে না, দেখবে হাসি মুখে কোনো কিছু করাও যায় না। তো যাই হোক, তাই জন্যে আমি সকালবেলা আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি তোমাদের, যে যাতে তোমরা মানে চিন্তায় না পড়ে যাও যে মুনের ভিডিও এলো না, কি হলো না হলো। তাই একটা কমিউনিটি পোস্ট আমি ইউজুয়ালি দিয়েই থাকি, বাই চান্স যদি না করতে পারি ভিডিও, আমি অলওয়েজ কমিউনিটি পোস্ট দিয়ে দিই। তবে আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। আজকেও খুব একটা কাজকর্ম করতে খুব মানে ইচ্ছে নেই, মাথাটাও একটু ধরে আছে স্লাইট, জানি না কেন। তো আর এখন জ্বর জারি, শরীর খারাপ সব ঘরে ঘরেই প্রায় হচ্ছে শুনছি। বিদিশারও জ্বর হয়েছে, তো ওর সঙ্গেও আমি সমানেই চেষ্টা করছি মেসেজে থাকার, মানে ওকে একটু উৎসাহ দেওয়ার এবং ওকে ওর খোঁজ খবর নিচ্ছি। তবে এই সব ঘুষঘুষে জ্বর তো এখন দেখছি অনেকেরই হচ্ছে, অনেক দিক থেকেই খবর আসছে। যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো, আমি তো সাবধানে আছি। আমার এখন উপস্থিত আর বেরোবার কোনো ব্যাপার নেই, তো বাড়িতেই আছি। কেননা এই যে খুসখুসে বৃষ্টিটা হচ্ছে না, মানে টিপ 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 করে বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, এইটাই গায়ে লাগলে বা মাথায় লাগলেই না তখন এই জ্বর জারি, সর্দি, কাশি এই সবগুলো হওয়ার একটা প্রবণতা থাকে। আমি আর বাড়ির থেকে কোথাও বেরোচ্ছি না, নিজেকে ঘর মানে গৃহবন্দী এমনিই করে ফেলেছি, আরও করে ফেললাম মানে আজকের থেকে। তো আশা করব যে মোটামুটি ঠিক আছে। তবে মাথাটা আজকে একটু সকাল থেকে ধরে আছে, কেন জানি না। চান টান সবই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো কথাটা না বাড়িয়ে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গল্পটা পাঠিয়েছে আমাদেরই পরিবারের কৌশিক। গল্পটার নাম লজ্জা। খুব টাচিং একটা গল্প। আমি একজন সফল মা, অন্তত আমার পরিজনেরা এমনটাই মনে করে, আর এর জন্য আমি মুখে প্রকাশ না করলেও মনে মনে কিন্তু বেশ গর্ববোধ করি।
25 বছরে আমার বিয়ে হয়েছিল, আর 35 বছরেই অকাল বৈধব্য আমার আলোকিত জীবনটাকে অনিশ্চয়তার কালো মেঘে ঢেকে দিয়েছিল। কিন্তু আমি প্রতিকূলতার কাছে মাথা নত করিনি, বা বলা ভালো করতে পারিনি, কারণ আমার 10 বছরের দ্বীপ ছিল, যে ওকে তো মানুষ করতে হবে। হ্যাঁ, দ্বীপকে আমি মানুষের মতো মানুষ করেছি। ওকে একদিনের জন্যেও বুঝতে দিইনি যে ও পিতৃহারা, ওর কোনো চাহিদা অপূর্ণ রাখিনি। আর সেটা করতে গিয়ে আমি নিজের সুখ, আহ্লাদ, শখ সব কিছুকেই ক্রমশ দূরে ঠেলে দিতে দিতে কখন যে চিরতরে সেগুলো হারিয়ে ফেলেছিলাম সেটা বুঝতেই পারিনি। অবশ্য এর জন্য আমার কোনো আক্ষেপও ছিল না, আর কেনই বা থাকবে। দ্বীপ একবার এস্টাবলিশড হয়ে গেলে আমাকে আর পায় কে? আমার ছেলেই আমার সব কষ্ট ভুলিয়ে দেবে। আর এই জন্যই দ্বীপের পড়াশুনোর দিকে কড়া নজর ছিল আমার। ওকে শুধু বোঝাতাম যে লাইফ ইজ আ র্যাট রেস, আর এই রেসটা জিততে হলে ওকে অন্যদের হারাতেই হবে। আমি দ্বীপকে কোনোদিন খারাপ স্টুডেন্টদের সঙ্গে বন্ধুত্ব করতেই দিইনি। আমার এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল লিপি, ওর ছেলে সৌরভ দ্বীপের সঙ্গেই একই স্কুলে পড়তো, একই ক্লাসে, একই সেকশনে। লিপি আর আমি এক আত্মা, এক প্রাণ হলেও দ্বীপের সঙ্গে লিপির ছেলে সৌরভের কোনোদিনই তেমন একটা বন্ধুত্ব ছিল না। আর তার কারণটা ছিলাম আমি। সৌরভ যে স্টুডিয়াস ছিল না, দ্বীপের মতো কোনোদিন র্যাঙ্ক করতো না, কোনো রকমে পাশ করতো, এরকম ছেলের সঙ্গে দ্বীপকে কি করে মিশতে দিই? অবশ্য লিপিকে আমি অনেক বুঝিয়েছি, দেখ লিপি, ছেলের দিকে একটু নজর দে। লিপি হেসে বলতো, এত বড় সংসার ঠেলে কি আর নজর দেব বলতো? তাছাড়া ফেল তো কোনোদিন করছে না, আর খেলাধুলোয় তো খুবই ভালো। স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, ইন্টার স্কুল কম্পিটিশনে কতবার ট্রফি নিয়ে এসেছে। লিপির কথায় আমি অবাক হতাম। কি ধরনের মা এই লিপি? না বাবা, আমার ছেলের সঙ্গে ওর ছেলের যত দূরত্ব বজায় থাকবে ততই ভালো। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, দ্বীপ মানুষের মতো মানুষ হয়ে উঠলো, আমি জিতে গেলাম। দ্বীপ এখন অস্ট্রেলিয়ায় মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, আর আমি কলকাতায়। দ্বীপ যখন কলেজে পড়তো তখনই আমি শ্যামবাজারের বাড়ি ছেড়ে বালিগঞ্জে শিফট করেছিলাম, আর তখন থেকেই লিপির সঙ্গে আমার যোগাযোগটা অনেকটাই কমে গিয়েছিল। মাঝে মধ্যে ফোনে কথা হতো, এই যা। তারপর তো কতগুলো বছর কেটে গেল, আমি 60-এর কোঠায় পা দিলাম। সারা জীবন একা লড়াই করেছি, তাই এখনও আমি বেশ সক্ষম। আমার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, তাই নিউ মার্কেটে গিয়েছিলাম আজ। একটা পর্দার দোকানে ঢুকতে যাব, হঠাৎ বছর 30-এর একটি ছেলে আমার সামনে এসে আমাকে প্রণাম করে বলল, আন্টি চিনতে পারছো? আমি যে চিনতে পারিনি সেটা বুঝতে পেরে ছেলেটি বলল, আন্টি আমি সৌরভ, আপনার বন্ধু লিপির ছেলে। এর মধ্যেই লিপি এসে হাজির, আমাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিন পর লিপিকে দেখে আমিও আপ্লুত। মা আর ছেলে শপিং করতে এসেছে, দেখলাম একটা দামি ট্রলি ব্যাগ কিনেছে। লিপি বলল, দেখ না, ছেলে আমাকে মন্দারমণি নিয়ে যাচ্ছে, তাই জোর করে আমাকে নিউ মার্কেটে নিয়ে এসেছে শপিং করাতে। কি জ্বালা বলতো, বাড়িতে 3টে ট্রলি ব্যাগ আছে, তাও জোর করে এটা কিনলো, বলে এটা ছোট, তোমার সুবিধে হবে। এখন আবার বায়না ধরেছে সালোয়ার কামিজ কেনার। আচ্ছা বলতো, আমি এই বয়সে এখন এইসব পরবো? কিন্তু না, ছেলেকে কে বোঝাবে? আর আমার বৌমাটাও হয়েছে সেই রকম, আমার জন্য কি কি কিনতে হবে তার লিস্ট করে দিয়েছে, আর সেই লিস্ট মিলিয়ে এখন শপিং চলছে। লিপির কথা শুনে খুব ভালো লাগলো। আমাদের মতো বয়সে সন্তানদের এই কেয়ারিং অ্যাটিটিউডটাই তো আমাদের পুঁজি। এরপর শুনলাম সৌরভের কথা, ও একটা ট্রাভেল এজেন্সি খুলেছে, রমরম করে বিজনেস চলছে। 5 বছর আগে ও বিয়ে করেছে, একটা 2 বছরের ছেলে আছে। লিপির এখন সুখের সংসার। এরপর ওদের জোড়াজুড়িতে ওদের শপিংয়ের সঙ্গী হতে হলো আমাকে। সালোয়ার কামিজের দোকানে গিয়ে সৌরভ লিপিকে জোর করে 3টে ড্রেস কিনে দিল। লিপি আমাকে পছন্দ করে দিতে বলল। লিপি 3টে ড্রেস কিনলেও সৌরভ দেখলাম আমার পছন্দ করার মধ্যে আরও একটা ড্রেস কিনলো। এটা নিশ্চয়ই ওর বউয়ের জন্যে। একটা জিনিস দেখে আমি মুগ্ধ হলাম, সৌরভ লিপিকে প্রায় জড়িয়ে ধরে হাঁটছে, পাছে লিপির কোনো অসুবিধে না হয়। শুনলাম লিপির একবার স্লিপ ডিস্ক হয়েছিল, তাই এই এক্সট্রা কেয়ার। ওদের মা ছেলের এই বন্ধুত্ব, এই প্রগাঢ় ভালোবাসা আমার মন ভরিয়ে দিল। আমার নিজের আর শপিং করা হলো না, কিন্তু তার জন্য আমার কোনো আক্ষেপও হয়নি, কারণ লিপি আর সৌরভকে দেখে যে ভালো লাগায় আমি পরিপূর্ণ হয়ে উঠলাম, সেটাই অনেক।
এরপর বাড়ি ফেরার পালা। আমার শত বারণ সত্ত্বেও সৌরভ আর লিপি ওদের গাড়ি করে আমাকে বাড়ি পৌঁছে দিল। গাড়ি চালাতে চালাতে সৌরভ বলল, আজ মানসী মানে ওর বউ থাকলে খুব খুশি হতো, মা ওকে তোমার অনেক গল্প করেছে। আচ্ছা আন্টি, দীপ এখন কি করছে? আমি দীপের কথা বললাম, দীপ অস্ট্রেলিয়ায় আছে। শুনে লিপি আর সৌরভ তো ভীষণ খুশি। সৌরভ দীপের নাম্বারটা চাইলে আমি বললাম, ওটা আমার ডায়েরিতে লেখা আছে রে বাবা, আসলে আমি তো ওকে ফোন করি না, ওই আমায় ফোন করে, তাই ওর নাম্বারটা আর সেভ করিনি। এবার সৌরভের বায়না শুরু হলো, ও আন্টি তুমি তো একা, তুমি তো তাহলে একা, চলো না আমাদের সঙ্গে মন্দারমণি, মায়েরও একটা সঙ্গী হবে, আর দেখো তোমারও খুব ভালো লাগবে। বাস এটা শুনে লিপিও বায়না শুরু করলো, আমাকে যেতেই হবে ওদের সঙ্গে। বাধ্য হয়ে রাজি হলাম। লিপি বলল, তুই যাচ্ছিস শুনলে মানসীও খুব খুশি হবে রে। এর মধ্যেই আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম, ওদের ভেতরে আসতে বললাম। কিন্তু সৌরভ বলল, আন্টি আজ নয়, কাল পরশু আসবো, কারণ এখান থেকে আবার দক্ষিণেশ্বরে শ্বশুরবাড়ি গিয়ে মানসী আর ছেলেকে পিক আপ করতে হবে। লিপি বলল, হ্যাঁ রে, পরশু এসে তোর প্যাকিং করে দেব, সামনের শনিবারই তো আবার বেরোনো। গাড়ির থেকে আমার সাথে সাথে সৌরভও নেমে এলো, ওর হাতে একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, এই ড্রেসটা তোমার জন্যে, তোমারই চয়েসের একটা। আমি হতবাক। অন্ধকার ঘরে ঢুকলাম, লাইটটা জ্বালালাম, কিন্তু তবুও যেন চারপাশটা আজ কেমন অন্ধকার লাগছে। আসলে অন্ধকারটা আমার চোখে নয়, মনের। আজ সৌরভকে দেখে আমার এত দিনের সফল মা হবার গরিমাটা ভেঙে চুরমার হয়ে গেল। যে সৌরভের সঙ্গে আমি দীপকে কোনোদিন মিশতেই দিইনি, যে লিপিকে আমি বরাবর একজন আনসাকসেসফুল মাদার হিসেবে নেক নজরে দেখে এসেছি, আজ ওরাই যেন আমার গালে 82 শিক্ষার একটা চড় মেরে চলে গেল। আজ হয়তো দীপ আমার কাছে নেই, কিন্তু কোনো দিনও কি ছিল না। যে মা প্রাণপাত করে ওকে অস্ট্রেলিয়ায় পাঠালো, আজ দীপের কাছে সেই মা মূল্যহীন। একটা ফোন করারও সময় হয় না তার, আর আমি ফোন করলেও বিরক্ত হয়ে বলে, কি বারবার ফোন করো বলো তো, তুমি বোঝো না যে আমি বিজি থাকি? আর এই জন্যেই আমি সৌরভকে মিথ্যে বলেছি। কে জানে সৌরভ ফোন করলে দীপ ওর সাথেও এরকমই করবে। ও যে এখন খুব ব্যস্ত, ওখানে গিয়ে ওখানকারই মেয়েকে বিয়ে করেছে, সেটাও 2 মাস বাদে আমাকে জানিয়েছে। গত 1 বছর ধরে আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে বলেও নিয়ে যায়নি, এখন আবার শ্বশুর শাশুড়িকে নিয়ে ইউএসএ ট্রিপ করতে যাচ্ছে। তবে হ্যাঁ, আজ সৌরভ আমাকে একটা জিনিস শিখিয়ে দিল, এখন থেকে আমি আমার জন্য বাঁচব, নাই বা হলো অস্ট্রেলিয়া, আমি মন্দারমণিতেই যাব, সৌরভের দেওয়া ড্রেসটা পরতেই যাব। আর নিজেকে আজ থেকে এটা বোঝাতে শুরু করব যে না, লিপি নয়, আমি একজন অসফল মা, যে তার ছেলেকে অন্যদের হারিয়ে জীবনের প্রতিযোগিতায় হয়তো জিততে শিখিয়েছে, কিন্তু মানুষ করে উঠতে পারেনি। অমানবিকতার মিছিলে আজ দীপ প্রথম সারিতে। কি লজ্জা আমার। দারুণ একটা গল্প। তো থ্যাংক ইউ কৌশিক, তোমার গল্পটা আজকে শেয়ার করলাম। ও বেশ অনেক দিন আগেই পাঠিয়েছিল, আমাকে পড়তেও অনেক দিন ধরেই বলেছে, কিন্তু আমারই মানে গাফিলতি, আমারই আলসেমি, আমারই সময়ের অভাব, সব কিছু মিলিয়ে কিছুতেই আর পড়ে ওঠা হয়নি, এবং অনেক পেছনেও চলে গেছিলো, যে কারণে কালকেই আমি ওকে বলি যে ওটা আবার রিসেন্ট করতে, এবং ও রিসেন্ট করে, এবং অবশ্যই আজকেই আমি ঠিক করে রেখেছিলাম এই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটা গল্প, এবং এটাও একটা বাস্তব কাহিনী। আমরা প্রচুর মায়েরাই কিন্তু সব সময় ছেলে মেয়েদের ফার্স্ট হবে কি করে, বা লেখাপড়ায় ভালো হবে কি করে, বা সব সময় এগিয়ে যাবে কি করে, এটার ওপরেই বেশি ধ্যান দিই, কিন্তু তারা প্রকৃত মানুষ হচ্ছে কি না, বা ভবিষ্যতে প্রকৃত মানুষ হবে কি না, সেই দিকে আমরা অতটা গুরুত্ব দিই না। মনে হয় যেন লেখাপড়া শিখলেই তারা প্রকৃত মানুষ হবে, কিন্তু অটোমেটিক্যালি প্রকৃত মানুষ হয় না। আলটিমেটলি কিন্তু তাদের এগুলো ছোটোর থেকে শেখাতে হয়, এগুলোর ওপরেও কিন্তু নজর রাখতে হয়, তবেই না সে একটা প্রকৃত মানুষ হয়ে দাঁড়ায়। তবে এটাও আমি বলবো যে সব কিছু করেও কিন্তু সফল যে হওয়া যায় তাও কিন্তু না। সব সময় ডিপেন্ড করে সেই মানুষটা বড় হয়ে কি হচ্ছে, কেননা কিছুটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার স্যাপার থাকেই। তো যাই হোক, এগুলো সবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আলোচনা, আমি সেসব দিকে যেতে চাই না। এবং
গল্পটা বেশ ভালো, এটুকুই বলবো। খুব টাচিং গল্প এবং খুব অর্থ মানে বহন করছে, আর খুব বাস্তব। আমার তো বেশ বাস্তব লেগেছে। অনেকের এই সিচুয়েশান আছে, অনেকেই এই সিচুয়েশানের সম্মুখীন হয়েছে আজকের দিনে, অনেক মা আর কি, এবং অনেক ছেলে বা মেয়েই কিন্তু, যত না মেয়েরা করে ছেলেরাই বেশি করে, তারাও কিন্তু এই গল্পের দ্বীপের মতোই ব্যবহারটা করে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। একটু মাথাটা ধরেছে জানো তো, মানে জানি না কেন একটু এই কর্নারগুলো চিরিক চিরিক করছে, তাই খুব একটা মানে ভালো লাগছে না। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করি। একটু যেন মনে হচ্ছে আমার রেস্টের দরকার, তবে ভ্লগ করাটা তো আর বিরাট কিছু খাটুনি না, তোমরা বলবে। যাই হোক, এনার্জি লেভেলটা একটু যদি উঁচুর দিকে না থাকে না, তখন ঠিক স্বতঃস্ফূর্তভাবে ভ্লগিংটা করা যায় না। আর ভ্লগিং করলেই তো হলো না, মানে শ্যুট করলেই তো হলো না, তার পেছনের এডিটিংয়ের কাজটাও তো অনেকটাই আছে। তাই জন্যে ঠিক সাউন্ড হেলথটা না থাকলে না, জানি না কেন পারি না ঠিক। তো আজকেও ছোটোখাটোর ওপরেই রাখছি। আগামীকাল ফ্রাইডে আমার তো এমনিই ছুটি থাকবে, যেহেতু স্যাটারডে কোনো ভিডিও যায় না। তো আশা করছি বাই স্যাটারডে আমি আবার নিজের ফর্মে ফিরে আসব, এবং অবশ্যই সানডে থেকে তোমরা নিয়মিত আবার ভালো ভালো আমার যেরকম রোজ নামচার ভিডিও পাও সেরকমভাবেই পাবে। তোমরা অবশ্যই জানিও যে এই গল্পটা কেমন লাগলো তোমাদের। তোমরা নিজেদের সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে উইথ ফুল এনার্জি। আর এরকম ঘ্যান ঘ্যান করবো না তোমাদের সামনে এসে। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।